সুপ্রিয় দর্শক, রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে শীর্ষে যে ৮ জন নেতা কে হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি। দর্শক, দেখুন বিস্তারিত। আমাদের এই তালিকার ১ নম্বরে রয়েছে খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষা জীবনে উজ্জ্বল সাফল্য এবং পেশাগত জীবনে একজন স্বনামধন্য ভূতত্ত্ববিদ ও শিক্ষাবিদ। এই ৩ পরিচয়ের সমন্বয়ে গড়ে উঠেছে খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২৬ সালের রাজনৈতিক অঙ্গনে তিনি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তবে রাষ্ট্রপতি হিসেবে তার নাম হঠাৎ করে আলোচনায় আসেনি। অনেক আগে দলীয় অন্দরমহল ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় তার নাম ঘুরে ফিরে এসেছিল। ২০২৩ সালে বগুড়ায় অনুষ্ঠিত বিএনপির এক বিভাগীয় সমাবেশে দলটির নেতা জে এম সিরাজ ঘোষণা করেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এবং খন্দকার মোশাররফ হোসেন হবেন রাষ্ট্রপতি। এই বক্তব্যই পরবর্তীতে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ২০২৬ সালে নির্বাচনে কুমিল্লা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগেও তিনি চারবার জাতীয় সংসদের সদস্য হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তার রয়েছে সমৃদ্ধ একাডেমিক পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে তিনি বহু বছর শিক্ষকতা করেছেন এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় অবদান রেখেছেন। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার অভিজ্ঞতা বিস্তৃত। ১৯৯১ সালে নির্বাচিত হয়ে তিনি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ২০০১ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তিনি বিএনপির অন্যতম নির্ভরযোগ্য নীতি নির্ধারক হিসেবে পরিচিত, যে কারণে খন্দকার মোশাররফ হোসেনকে বিএনপির অভ্যন্তরে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। আমাদের এই তালিকার ২ নম্বরে রয়েছে রুহুল কবির রিজভী এর নাম। রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় তার নাম খুব বেশি উচ্চারিত না হলেও বিএনপির ভেতরে রুহুল কবির রিজভীকে ঘিরে রয়েছে আলাদা গুরুত্ব। দীর্ঘদিন ধরে দলটির অন্যতম সক্রিয় ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত তিনি। বর্তমানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় রাজনীতির নানা চড়াই উতরাইয়ের মধ্যেও রিজভী ছিলেন বিএনপির অন্যতম নির্ভরযোগ্য মুখ। আন্দোলন, সংগ্রাম, মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক চাপের সময়ও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি। অনেকের মতে বিএনপির দুঃসময়ে সবচেয়ে বেশি চাপ ও নির্যাতনের মুখোমুখি হওয়ায় নেতাদের সবার উপরেই থাকবেন তিনি। ২০২৬ সালের নির্বাচনে তাকে কোনো আসনে প্রার্থী করা না হলেও রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব ভবিষ্যতে তার জন্য গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব বিবেচনা করতে পারে, কারণ দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলের প্রতি তার অবিচল আনুগত্য তাকে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত করেছে। আর সে কারণেই ভবিষ্যতের রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব বা সাংবিধানিক দায়িত্বের আলোচনায় রিজভীর নামও গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। আমাদের এই তালিকার ৩ নম্বরে রয়েছে ডক্টর আব্দুল মুঈন খান। রাষ্ট্রপতি হবার দৌড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খানের নামও উঠে এসেছে। তিনি একজন শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি তথ্যমন্ত্রী হন এবং পরে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের ভেতরে তিনি তুলনামূলকভাবে ভদ্র, কম বিতর্কিত এবং গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। এ কারণে রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ সাংবিধানিক পদে ডক্টর মুঈন খানের নাম আলোচনায় আসা অস্বাভাবিক কিছু নয়। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও রাজনৈতিক পরিপক্কতা তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমাদের এই তালিকার ৪ নম্বরে রয়েছে নজরুল ইসলাম খান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়।
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাষ্ট্রনীতি সম্পর্কে গভীর জ্ঞানের কারণে তিনি বিএনপির অন্যতম কৌশলবিদ হিসেবে পরিচিত। 2018 ও 2026 সালের নির্বাচনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। দলীয় কর্মসূচি, গণসমাবেশ এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তার সক্রিয় অংশগ্রহণ তাকে দলের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করেছে। যদিও দলীয় সূত্রে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও বিবেচনার কথা শোনা যায়, তবুও রাষ্ট্রপতি পদের আলোচনায় তার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলার কারণে নজরুল ইসলাম খানকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর জন্য যোগ্য ব্যক্তিদের একজন হিসেবে দেখা হয়। আমাদের এই তালিকার 5 নম্বরে রয়েছে জোবায়দা রহমান এর নাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী হওয়ায় যেমন তার এক শক্ত রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি কেবল পারিবারিক পরিচয়ে তিনি সীমাবদ্ধ নন। শিক্ষা, মেধা ও বুদ্ধিমত্তায় তিনি অনন্য এক ব্যক্তিত্ব। পেশাগত জীবনেও সফল একজন চিকিৎসক হিসেবে যেমন তার সুনাম রয়েছে, তেমনি মার্জিত স্বভাব ও প্রজ্ঞার কারণে সর্বজনীনভাবেও তিনি প্রশংসিত। একদিকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বধূ, অন্যদিকে নিজের যোগ্যতায় গুণান্বিত। সব মিলিয়ে রাষ্ট্রপতির মতো শীর্ষ পদের সম্ভাব্য আলোচনায় ডক্টর জুবাইদুর রহমান যে বেশ জোরে সোরেই টিকে আছেন তা বলাই যায়। আমাদের এই তালিকার 6 নম্বরে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয়ে ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া শিক্ষাগত যোগ্যতায়ও তিনি অসামান্য মেধাবী একজন ব্যক্তি। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তী সময়ে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন, যে কারণে দলের সুসময়ে এই ত্যাগী নেতাও পেতে পারে দেশের সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রপতির পদটি। আমাদের এই তালিকার 7 নম্বরে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। দেশের সর্বোচ্চ দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নাম পুরোপুরি বিশ্বে আলোচিত। আন্তর্জাতিক অঙ্গনে নোবেলজয়ী ইউনূসের গ্রহণযোগ্যতা, বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনে তার নাম ব্যবহার করার কৌশল হিসেবে বিএনপির জন্য বড় একটি সুবিধাও হতে পারে। রাষ্ট্রপতির মতো তুলনামূলকভাবে নিরপেক্ষ প্রতীকী পদে তাকে বসালে আন্তর্জাতিকভাবে একটি শক্ত বার্তা দেয়া সম্ভব, এমন ধারণাও বিএনপির ভেতরে রয়েছে। তবে বড় প্রশ্ন থেকেই যায়, ডক্টর ইউনূস নিজেই আদৌ এই দায়িত্ব নিতে আগ্রহী হবেন কিনা। তবে ধারণা করা যায় দেশের স্বার্থে তাকে যদি রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হয় তাহলে অবশ্যই তিনি গ্রহণ করবেন। আমাদের এই তালিকার সর্বশেষ 8 নম্বর স্থানে রয়েছে হাফিজ উদ্দিন আহমেদ এর নাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিনের কাছে জমা দিয়েই ইস্তফা দিয়েছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির একজন সদস্য ছিলেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি কম যান না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে 1964 সালে বিএ সম্মান এবং 1965 সালে এমএ ডিগ্রি অর্জন করেন। আর রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আপনার মতে সবচেয়ে বেশি কে এগিয়ে আছে, সেই সাথে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।